হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাউন্ডেশন বায়োলজি। আজকে যে টপিকটা শুরু করছি সেটা হচ্ছে আমাদের লাস্ট দিনে আমরা একটা টপিক পড়েছিলাম, সেটা ছিল আমাদের সার্কুলেটরি সিস্টেম। আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ব্লাড নিয়ে আমরা আজকে শুরু করব। ব্লাড হচ্ছে রক্ত। এখন বিষয় হচ্ছে এই টপিকটায় যদি আমরা প্রশ্ন করি এই ব্লাড কি, তো ব্লাড হচ্ছে এক ধরনের তরল যোগ কলা। তরল যোগ কলা অর্থাৎ ব্লাড কিন্তু হচ্ছে তরল প্রকৃতির, ঠিক আছে? তরল যোগ কলা যেগুলো পরীক্ষার জন্য রিলেভেন্ট, আমি সে সমস্ত কথাগুলো লিখছি। এবং ব্লাড কেমন? ব্লাড হচ্ছে ক্ষারধর্মী, অর্থাৎ ব্লাড হচ্ছে বেসিক ইন নেচার, ক্ষারধর্মী, ঠিক আছে? এটা কিন্তু অ্যাসিডিক নয়, বেসিক। এখন প্রশ্ন হচ্ছে এই রক্ত কোথা থেকে উৎপত্তি লাভ করে। এখানে বলি আমাদের যখন একটা এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। ধরো মেল বডি আর একটা ফিমেল বডি। তো মেল বডি থেকে কী আসে? মেল বডি থেকে আসে হচ্ছে স্পার্ম। ফিমেল বডি থেকে কী আসে? আসে হচ্ছে এগ। এই দুটো মিলে কি তৈরি হয়? তৈরি হয় জাইগোট। এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি। এবার এই জাইগোটের মধ্যে তিন ধরনের স্তর পাওয়া যায়। একটার নাম হচ্ছে একটোডার্ম, তারপর ওটা হচ্ছে এন্ডোডার্ম, আর একটা হচ্ছে মেসোডার্ম। এই তিন ধরনের জার্ম স্তর দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে একটোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম, আর একটা হচ্ছে মেসোডার্ম। এখানে রক্ত হচ্ছে কোন জার্ম স্তর থেকে উৎপন্ন হয়েছে? যে জার্ম স্তরটা উৎপত্তি লাভ করেছে তার নাম হচ্ছে মেসোডার্ম। মেসোডার্ম জার্ম স্তর থেকে উৎপত্তি লাভ করে, জার্ম স্তর থেকে উৎপন্ন হয়। আচ্ছা, এবারে আমরা যদি রক্তকে একটা টেস্ট টিউবের মধ্যে নিই, টেস্ট টিউবের মধ্যে রক্তকে নিলে দেখবো, এটাকে যদি একটা যন্ত্রের মধ্যে প্রচণ্ড স্পিডে ঘোরানো হয়, তো দেখবো যে রক্ত হচ্ছে নিচের দিকে এরকম একটা লাল বর্ণ থিতিয়ে পড়বে, এবং ঠিক উপরের দিকে কি পাবো? কিছু একটা ঈষৎ হলুদ বর্ণের অংশ পাবো। এইভাবে যদি টেস্ট টিউবে নিয়ে আমরা ঘুরিয়ে দিই, তো এরকম একটা ঈষৎ হলুদ বর্ণের একটা অংশ পাবো, ঈষৎ হলুদ বর্ণ, ঠিক আছে? এই উপরের পার্টটাতে। তার মানে রক্ত অবস্থান করছে নিচের দিকে এবং উপরের পার্টটাতে অবস্থান করছে ঈষৎ হলুদ বর্ণের একটা অংশ। তাহলে উপরের যে পার্ট, এর নাম হচ্ছে প্লাজমা, এবং নিচের যে পার্ট সেটা হচ্ছে রক্তকণিকা। একটা নাম হচ্ছে প্লাজমা, এটা হচ্ছে রক্তকণিকা। প্লাজমা, তাহলে বর্ণটা কি বললাম? যে এটা হচ্ছে ঈষৎ হলুদ বর্ণ, ঈষৎ হলুদ বর্ণ। এবং কেমন? এবং এটা কিন্তু বলতে পারি আমরা, কিছুক্ষণ আগে বললাম রক্ত কেমন? ক্ষারীয় প্রকৃতির, ঠিক আছে? তাহলে প্লাজমা হচ্ছে ঈষৎ হলুদ বর্ণ এবং ক্ষারীয় প্রকৃতির। আচ্ছা, এই যে দেখো পুরো এই যে ব্লাড, এই যে ব্লাড, এবারে আমরা ধরো কোনো একটা জায়গায় তোমার কেটে গেল, ধরো তোমার এটা হাতের অংশ, তোমার হাতটা ধরো কেটে গেছে। তাহলে হাত কেটে যাওয়া মানে কি? এখান থেকে কি বেরিয়ে আসবে? এই জায়গা থেকে বেরিয়ে আসবে, রক্ত বেরিয়ে আসবে, ঠিক আছে? এবার এই রক্তটা যে বেরিয়ে আসছে তোমার হাত থেকে কেটে যাওয়ার পরে, কিছুক্ষণ পরে কি হয়? রক্ত জমাট বেঁধে যায়, তার মানে হাতটা থেকে রক্ত বেরিয়ে যাচ্ছিল, ওটা বন্ধ হয়ে যায়। তাহলে আমরা ওটাকে কি বলি? আমরা সেই রক্ত জমাট বেঁধে যাওয়াকে বলা হয় রক্ত তঞ্চন। এই যে রক্ত যে তঞ্চন হলো, এখানে একটা পয়েন্ট দেখো, একটা কনসেপ্ট, যদি প্লাজমা থেকে রক্ত তঞ্চন হওয়ার যে সমস্ত উপাদান, রক্ত তঞ্চনের যে উপাদান, সেটাকে যদি বিয়োগ করে দিই বা বাদ দিয়ে দিই, তাহলে সেটা আমরা কি পাবো? যেটা পড়ে থাকবে তাটাকে বলা হয় সিরাম, ঠিক আছে? তোমরা অনেক সময় দেখেছো, ধরো তোমার কোনো একটা অংশ কেটে গেছে, এবং কেটে যাওয়ার পরে সেই জায়গাটা যখন রক্ত জমাট বেঁধে যায়, তারপরে হালকা একটা রস বেরিয়ে আসে, ঠিক আছে? বেসিক্যালি ওটাই হচ্ছে তোমার সিরাম। বোঝা গেল এইটুকু পয়েন্ট? আচ্ছা, এবারে আমরা যদি এই সিরামের পার্টটা যখন আমাদের ক্লিয়ার হলো, তাহলে আমরা এখন আলোচনা করতে পারি যে এই প্লাজমার মধ্যে আসলে কি কি থাকে, ঠিক আছে? তো প্লাজমার মধ্যে কি কি রয়েছে বর্তমান, সেটা নিয়ে দেখি। তো প্লাজমা বা বাংলায় বলা হয় রক্ত রস। তো প্লাজমায় কি কি থাকে? প্লাজমায় থাকে হচ্ছে প্রোটিন। প্লাজমায় যে উপাদান তার নাম হচ্ছে প্রোটিন। প্রোটিনের মধ্যে কি কি উপাদান থাকে? পরীক্ষা যেগুলি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফাইব্রিনোজেন। আমি ইংরেজিতে লিখছি, তোমরা বাংলায় লিখে নিও।
ফাইব্রিনোজেন, একই নাম থাকবে, কোনো পরিবর্তন হবে না। একটা হচ্ছে থ্রোম্বিন, ফাইব্রিনোজেন, আর একটা হচ্ছে থ্রোম্বিন। 3 নাম্বার হচ্ছে গ্লোবিউলিন প্রোটিন। 4 নাম্বার হচ্ছে অ্যালবুমিন প্রোটিন। এছাড়া থাকে হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি, এটা পরে আসছে। তাহলে আমাদের প্লাজমার মধ্যে এই সমস্ত প্রোটিনগুলো তুমি দেখতে হবে। ফ্যাটের কথা যদি বলি, ফ্যাটের মধ্যে কি কি থাকে, যেমন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, নাম মনে রেখো। ফ্যাটের উপাদান হচ্ছে লেসিথিন, এছাড়া হচ্ছে কোলেস্টেরল, কোলেস্টেরল, ঠিক আছে, এবং হচ্ছে প্রশমিত ফ্যাট, প্রশমিত ফ্যাট। আচ্ছা, শর্করার মধ্যে কি থাকে? শর্করা, শর্করার মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে গ্লুকোজ, মানে সরল শর্করা বা মনোস্যাকারাইড, গ্লুকোজ। নাইট্রোজেন ঘটিত কিছু পদার্থ বর্তমান, নাইট্রোজেন ঘটিত পদার্থ, নাইট্রোজেন ঘটিত কি কি পদার্থ দেখতে পাওয়া যায়, এটা মনে রাখবে। একটা হচ্ছে অ্যামোনিয়া, স্পেলিংটা মিস্টেক হয়েছে, অ্যামোনিয়া, অ্যামোনিয়া। এছাড়া কি পাওয়া যায়, এর মধ্যে বর্তমান রয়েছে ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, আর হচ্ছে ক্রিয়েটিনিন। এছাড়াও রয়েছে যেমন আরেকটা মনে পড়ছে, হ্যাঁ, জ্যানথিন, জ্যানথিন। এই নামগুলো তোমাকে মনে রাখতে হবে। রক্তের রং কেমন হয় তোমাকে যদি বলি, রক্তের রং হয় লাল। পরীক্ষায় আসে রক্তের রং লাল কেন, কার জন্য, ঠিক আছে। তো এর মধ্যে থাকে হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। এছাড়া রক্তের মধ্যে কিছু অন্য রঞ্জক পদার্থ থাকে হিমোগ্লোবিন ছাড়া, সেই রঞ্জক পদার্থটার নাম কি, এটার নাম হচ্ছে বিলুরুবিন, বিলুরুবিন। 2 নাম্বার কি, বিলিভার্ডিন, বিলুরুবিন এবং হচ্ছে বিলিভার্ডিন। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো, বিলুরুবিন এবং বিলিভার্ডিন। আচ্ছা, খরিত পদার্থের মধ্যে কি পাওয়া যায় এখানে, খরিত পদার্থ মানে এখানে যেগুলো পদার্থ খরিত হয় রক্তের মধ্যে, সেটা হচ্ছে যেমন খুবই ইম্পর্টেন্ট হরমোন, আর একটা হচ্ছে উৎসেচক। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ লবণ পাওয়া যায়। কি কি লবণ পাওয়া যায়, যেমন Na প্লাস, K প্লাস, Ca2 প্লাস, Mg2 প্লাস, ঠিক আছে, এই সমস্ত লবণ পাওয়া যায়। এছাড়া দেখো হচ্ছে যদি বলি ক্লোরাইড, কার্বনেট, ফসফেট, এই সমস্ত লবণ কিন্তু বর্তমান, ঠিক আছে। তো এই নামগুলো তোমরা মনে রেখো। পরীক্ষায় আসার মতো যে ধরো তোমাকে দিয়ে দিল যে বিলুরুবিন কোথা থেকে উৎপন্ন হয়, বা ফাইব্রিনোজেন কোথায় উৎপন্ন হয়, প্রথ্রম্বিন কোথায় উৎপন্ন হয়, এই নামগুলো কিন্তু আসবে। এই জায়গায় তোমাকে আমি কতগুলো জিনিস বলে রাখছি। থ্রোম্বিন, প্রোথ্রম্বিন, এখানে একটু স্পেলিং মিস্টেক, আমি থ্রোম্বিন লিখে দিই শুরুতে, প্রোথ্রম্বিন হবে, প্রোথ্রম্বিন। তাহলে দেখো একটা পয়েন্ট, যেমন অ্যালবুমিন, তারপর হচ্ছে প্রোথ্রম্বিন, এছাড়া হচ্ছে কি ফাইব্রিনোজেন। এই যে 3টে উপাদান, এই 3টে উপাদান কোথায় উৎপন্ন হয়, লিভারের মধ্যে বা হচ্ছে যকৃতে, ঠিক আছে। এই যে দেখো ভালো করে, অ্যালবুমিন যেটা আছে, এটা কিসে সাহায্য করে, পরীক্ষা প্রশ্ন কিন্তু দেয়, এটা অবিশ্রবণ চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, যেটাকে বলা হয় অসমোসিস, অসমোসিস বা অবিশ্রবণ চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। আমি লিখছি না পুরো, অসমোসিসের নিয়ন্ত্রণে সাহায্য করে। এবারে দেখো এই যে ফাইব্রিনোজেন আছে, আর একটা যে প্রথ্রম্বিন, প্রথ্রম্বিন কিসে সাহায্য করে, এটা ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে, অর্থাৎ রক্ত তঞ্চনে, ব্লাড ক্লটিং, বা বাংলায় তোমরা লিখতে পারো
রক্ত তঞ্চনে সাহায্য করে। ফাইব্রিনোজেন কিসে সাহায্য করে? এটা হচ্ছে সান্দ্রতা বজায় রাখে, ভিসকোসিটি বা সান্দ্রতা বজায় রাখে, সান্দ্রতাকে বজায় রাখে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো মনে রাখে। তাহলে অ্যালবুমিন, প্রথ্রম্বিন এবং ফাইব্রিনোজেন কোথায় উৎপন্ন হয়? লিভারের মধ্যে। ঠিক আছে, এছাড়া গ্লোবুলিন, প্রোটিন, এই প্রোটিনটা কোথায় তৈরি হয়? এটা তৈরি হয় হচ্ছে তোমার লিভার এবং লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড অর্গান কি? যেখানে আমাদের লিম্ফ আছে, যেমন আমাদের শরীরের মধ্যে টনসিলকে বলা হয় লিম্ফয়েড অর্গান, যেমন প্লিহাকে বলা হয়। ঠিক আছে, এই জায়গায় গ্লোবুলিন প্রোটিন তৈরি হয়। আর এই গ্লোবুলিন প্রোটিন কি করে বেসিক্যালি? এটা মনে রেখো, এরা কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মানে হচ্ছে জীবাণুকে ধ্বংস করে, সেটা হচ্ছে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। এইটুকু পয়েন্ট কিন্তু লিখে রেখো। পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে যে প্লাজমার মধ্যে পাওয়া যায় সর্বাধিক সবচেয়ে বেশি প্রোটিন কি? কোন প্রোটিন সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? ঠিক আছে, সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় যে প্রোটিনটা, তার নাম হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন। সর্বাধিক ভারী প্রোটিন নাম কি প্লাজমার মধ্যে? ভারী প্রোটিন, সব থেকে ভারী প্রোটিন হচ্ছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন। ঠিক আছে, এটা কিন্তু মনে রেখো। এইটুকু পার্ট তোমরা তাহলে যেই যে জায়গাগুলো পড়ালো, আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা পড়ব সেটা হচ্ছে তোমার আরবিসি, অর্থাৎ আরবিসি বলতে বলা হয় রেড ব্লাড সেল, বা এটাকে বলা হয় এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট বা এটার বাংলা নাম হচ্ছে লোহিত রক্ত কণিকা। লোহিত রক্ত কণিকা। এটা কি বলছে দেখো, এই লোহিত রক্ত কণিকা যেটা, সেটা যখন একটা বাচ্চা ভ্রূণ অবস্থায় থাকে, তাহলে ভ্রূণ অবস্থায় যখন একটা বাচ্চা থাকে, মানে একটা যখন বাচ্চা তৈরি হচ্ছে মায়ের গর্ভে ভ্রূণ অবস্থায়, এই ভ্রূণ অবস্থায় ভাস্কুলোসা স্তর থেকে তৈরি হয়। কোন স্তর? সেটা হচ্ছে ভাস্কুলোসা। এই স্তর থেকে আরবিসি উৎপন্ন হয়। জন্মের ঠিক 1 মাস আগে, জন্মের ঠিক 1 মাস আগে, এখানে লিখে রাখছি, জন্মের ঠিক 1 মাস আগে যেই স্তর থেকে উৎপত্তি লাভ করে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে যকৃৎ ও প্লীহা। জন্মের পর উৎপত্তি লাভ করে কোথা থেকে? লাল অস্থি মজ্জা, লাল অস্থি মজ্জা বা বোন ম্যারো থেকে, বোন ম্যারো থেকে উৎপত্তি লাভ করে। এই আরবিসি কতদিন বাঁচে যদি পরীক্ষা প্রশ্ন আসে? তখন লিখবে 120 দিন। এই আরবিসির মৃত্যু কোথায় ঘটে? এটা একটা পরীক্ষা প্রশ্ন দেয়। এর মৃত্যু কোথায় হয় শরীরে? সেটা হচ্ছে লিভার বা যকৃৎ, আর হচ্ছে প্লীহা, যেটাকে স্প্লিন বলা হয়, স্প্লিন বা হচ্ছে প্লীহা। এখানে কথা বলে রাখি, এই আরবিসির যদি আমরা ফাংশনের দিকে যাই, তো এটা সব থেকে বেশি বাইন্ড করে কার্বন ডাই অক্সাইডের সাথে। কার্বন ডাই অক্সাইডের সঙ্গে আরবিসি যখন যদি বলা যায় যে এর মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন, তাই তো? এর মধ্যে হিমোগ্লোবিন, তাহলে আরবিসি মধ্যে অবস্থিত হিমোগ্লোবিন কার্বন ডাই অক্সাইডের সাথে হিমোগ্লোবিন যুক্ত হয়ে তৈরি করে কার্বক্সি হিমোগ্লোবিন। কার্বক্সি হিমোগ্লোবিন। এবং অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন যুক্ত হয়ে তৈরি করে অক্সি হিমোগ্লোবিন। এই দুটো নাম মনে রেখো, যে কার্বন ডাইঅক্সাইডের সাথে হিমোগ্লোবিন যুক্ত হয়ে কি তৈরি করে। আচ্ছা, যদি আরবিসি পরিণত হয়, আরবিসি ধরো হচ্ছে পরিণত, এই পরিণত আরবিসির ক্ষেত্রে তোমরা যেটা দেখতে পারবে যে এর মানে কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস বিহীন, বা আরো বলতে পারো যে এর মধ্যে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। এ কেমন হয়?
দ্বি অবতল। দ্বি অবতল কথার মানে কি, দুই দিক থেকে চাপা। কেমন ধরো এই যে এরকম গর্ত, সামনের দিক থেকে গর্ত, ওই পাশ দিয়ে গর্ত, দুই দিক থেকে চাপা মানে দ্বি অবতল। ঠিক আছে, ধরো তোমাকে যদি বলি এইরকম একটা জিনিস তৈরি হচ্ছে, দুই দিক থেকে চাপা, দ্বি অবতল। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার দেখো পুরুষ দেহে এই হিমোগ্লোবিনের, সরি রক্ত, ওই যে আরবিসির পরিমাণ কত। যদি মেল বডি হয়, মেল বডি বা পুরুষদের ক্ষেত্রে 5 থেকে 5.5 মিলিয়ন পার 100 মিলিমিটার কিউব। স্ত্রী দেহে কী পরিমাণে থাকে, সেটা হচ্ছে 4 থেকে 4.5 মিলিয়ন মিলিমিটার কিউব। বোঝা গেছে? আচ্ছা, পরীক্ষাটা প্রশ্ন দেয় যে হিমোগ্লোবিনের পরিমাণ, এখান থেকে প্রশ্ন আসে, এটাও তো ইম্পর্টেন্ট নয়, কিন্তু হিমোগ্লোবিনটা আসে। মেল বডির ক্ষেত্রে হিমোগ্লোবিন হচ্ছে 14.5 গ্রাম পার 100 ml ব্লাড। ফিমেল বডির ক্ষেত্রে কত পরিমাণ থাকে, সেটা হচ্ছে 12.5 টু 13.5 গ্রাম পার 100 ml ব্লাড। আশা করি কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকেরই। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন হচ্ছে 4 প্রকারের। কেমন, একটা হচ্ছে HbA, HbA2, HbF, একটা হচ্ছে HbH। এই 4 ধরনের হিমোগ্লোবিন কিন্তু দেখতে পাওয়া যায়। বোঝা গেল? আচ্ছা, পরীক্ষার প্রশ্ন আসে যে হিমোগ্লোবিন যখন রক্তের মধ্যে বাহিত হচ্ছে, এ কিন্তু 4টে অক্সিজেন বহন করে হিমোগ্লোবিন। ঠিক আছে, এবং পরীক্ষার প্রশ্ন একটা দেয় যে আরবিসি যে আছে, এই যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন মানে কি আরবিসির মধ্যে অবস্থিত। এই আরবিসির যেটা হচ্ছে কোষ পর্দা, তাহলে আমি লিখতে পারি আরবিসি কোষ পর্দা, এটা কি দ্বারা গঠিত। কোষ পর্দা হচ্ছে লাইপোপ্রোটিন, লাইপোপ্রোটিন, এটা খুব ভালো করে মনে রাখবে। আরবিসির কোষ পর্দা লাইপোপ্রোটিন দ্বারা নির্মিত। ঠিক আছে, আচ্ছা, আরবিসি তোমাদের কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে আরবিসি যখন মানে তোমার একদম পরিণত হয়ে যায়, মৃত্যু ঘটে, তো সেক্ষেত্রে তার মৃত্যু কিন্তু যকৃৎ আর প্লিহাতে ঘটে। এইবার দেখো, যদি আরবিসি ম্যাচিওর হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাহলে বৃদ্ধ আরবিসিকে কি বলে? বৃদ্ধ আরবিসিকে বলা হয় পলিসাই, সরি, পয়কিলো সাইট বলে, পয়কিলো সাইট। এটা কিন্তু মনে রেখো। তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, একটা পয়েন্ট বলে রাখি, হিমোগ্লোবিন, বারবার যখন এই কথাটা আসছে এটা বলে দিই। হিমোগ্লোবিন কি কি নিয়ে তৈরি? হিম প্লাস হিম প্লাস গ্লোবিউলিন বা গ্লোবিউলিন প্রোটিন। হিম কত থাকে? 4% হিম, বাকি 96% হচ্ছে প্রোটিন। এই দুটো মিলে পড়া হচ্ছে হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিন যেহেতু এটা, তো এই যে প্রোটিনটা কি কি টাইপের, এটা হচ্ছে 4 ডিগ্রি প্রোটিন। এই প্রোটিনের গঠনটা কেমন? 4 ডিগ্রি। লক্ষ্য করে দেখো, হিমোগ্লোবিনের মধ্যে তুমি পাবে হচ্ছে আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2। এটা মনে রেখো, এর সাথে এর বন্ডিং হয় আর এর সাথে এর বন্ডিং হয়। তাহলে আলফা 1 এর সাথে বিটা 2 এবং আলফা 2 এর সাথে বিটা 1। এই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, মাথায় রাখবে। তো চলো আমরা এবার দেখে নিই আমাদের নেক্সট পরবর্তী রয়েছে ডাব্লিউবিসি। এবারে আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির পুরো নাম হচ্ছে হোয়াইট ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল বা অনেকে কর্পাসেল বলে। আবার এটা একটা নাম রয়েছে, তার নাম হচ্ছে লিউকোসাইট, অথবা এটাকে বলা হয় শ্বেত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা। দেখো, এই যে ডাব্লিউবিসির কথা বলছি, এই ডাব্লিউবিসির যদি স্ট্রাকচার দেখা হয়, তো দেখবো কিছু ডাব্লিউবিসির তার স্ট্রাকচারের মধ্যে এইরকম একটা স্ট্রাকচার পাবো। ঠিক আছে, তো এইগুলোকে বলা হয় লোব। আবার কিছু ডাব্লিউবিসির মধ্যে
এই যে স্ট্রাকচারটা পেলাম এটা একটু অন্যরকম দেখতে হতে পারে, ঠিক আছে? তো সেটার কারণে এটাকে যদি লোভ বলা হয়, তো ডাব্লিউবিসিকে দুই ভাগে ভাগ করা হয়। ডাব্লিউবিসিকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? দুই ভাগে। একটা হচ্ছে লোভযুক্ত, একটা হচ্ছে লোভবিহীন। একটা হচ্ছে লোভযুক্ত, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি লোভযুক্ত, একটা লোভবিহীন। লোভযুক্ত ডাব্লিউবিসিকে বলা হয় নিউট্রোফিল, একটা হচ্ছে ইওসিনোফিল, আর একটা নাম হচ্ছে বেসোফিল। লোভবিহীন যার মধ্যে কোনো লোভ নেই, একটা হচ্ছে লিম্ফোসাইট, আর একটা হচ্ছে মনোসাইট। পরীক্ষার জন্য এই জায়গায় পয়েন্ট দেখো, ডাব্লিউবিসির মধ্যে কিন্তু কোনো হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকে না, হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকে না, এই জন্য এটা লাল হয় না, ঠিক আছে? ডাব্লিউবিসি কেমন হয়? সাদা বা বর্ণহীন। আচ্ছা, এখন ডব্লিউবিসি কয়টা টোটাল টাইপ পেলাম? 5টা টাইপ। এদের মধ্যে দেখো সবথেকে পরীক্ষা যেটা প্রশ্ন আসে, আমি হাইলাইট করে দিচ্ছি। এই যে দেখো মনোসাইট, মনোসাইট হচ্ছে আকারে সব থেকে বড়, আর বেসোফিল আকারে সব থেকে ছোট। তাহলে আমরা এটাকে লিখতে পারি মনোসাইট আকারে বড় আর বেসোফিল আকারে ছোট, ঠিক আছে? আচ্ছা, বেশি সব থেকে বেশি লোভযুক্ত, যার মধ্যে অসংখ্য পরিমাণ লোভ আছে, সেটা হচ্ছে গিয়ে নিউট্রোফিল, সেটা হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল হচ্ছে অনেকগুলো লোভযুক্ত, আর ইউসিনোফিল হচ্ছে লোভবিহীন। তাহলে এটা আমরা লিখতে পারি নিউট্রোফিল বেশি লোভ যুক্ত, আর ইউসিনোফিল লিখতে পারি লোভবিহীন। বেশ, সব থেকে বেশি দিন বাঁচে এই বেসোফিল, সব থেকে বেশি দিন বাঁচে, সব থেকে বেশি দিন বাঁচে। আর এই যে লিম্ফোসাইট দেখছো, সব থেকে কম দিন বাঁচে, কম দিন বাঁচে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা পয়েন্ট মনে রেখো, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল এই তিনটে উৎপত্তি লাভ করে, এদের তিনটের উৎপত্তি সেটা কোথায়? সেটা হচ্ছে বোন ম্যারো। আর লিম্ফোসাইট আর মনোসাইট এই দুটো উৎপত্তি কোথায়? এই দুটো উৎপন্ন করে হচ্ছে লিম্ফ নোড। কনসেপ্ট ক্লিয়ার হলো? এই হচ্ছে পয়েন্ট। এখন বিষয় হচ্ছে দেখো, আমাদের শরীরে এর চেয়ে হচ্ছে কি আমাদের কি পাহারাদারের মতো কাজ করে, মানে আমাদের শরীরটাকে রক্ষা করে হচ্ছে এই রক্তকণিকাগুলো। নিউট্রোফিল আর মনোসাইট এরা কি তৈরি করে? ফ্যাগোসাইটোসিস, মানে কার কার কথা বললাম? একটা কথা বললাম হচ্ছে নিউট্রোফিল অ্যান্ড মনোসাইট, এরা দুজন কি করে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, মানে কোনো কিছুকে গিলে খাওয়ার মতো, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। কেমন সেটা? ধরো এটা হচ্ছে একটা ডাব্লিউবিসি, এর সামনে ধরো কোনো এটা ক্ষতিকর বস্তু আছে, এই কি করবে? এর কাছে যখন যাবে, তো এই করে গিয়ে বডিটার মধ্যে প্রবেশ করে নেবে এখান থেকে, দিয়ে আস্তে আস্তে করে মেরে ফেলবে। তাহলে তিনটে ধাপ দেখছো, এই পদ্ধতির নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তাই নিউট্রোফিল আর মনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। ধ্বংস করে, এটা মনে রেখো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ধরো অনেক সময় তুমি ধরো কোনো 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 খাবার খেতে পারো, বা ধরো হাঁচি হচ্ছে তোমার, যে অ্যালার্জি বলি আমরা, তো অ্যালার্জির জন্য অ্যালার্জি যে উপসর্গ সেটা প্রতিরোধ করে
তার নাম হচ্ছে ইওসিনোফিল। ইওসিনোফিল এটা কি ক্ষরণ করে যার কারণে আমাদের হাঁচি হয়? যার নাম হচ্ছে হিস্টামিন। এটা মনে রেখো প্রত্যেকে। আর রক্ত তঞ্চন, ভালো করে শুনবে। ধরো আমাদের পুরো শরীরের মধ্যে রক্ত তঞ্চিত তো হয় না, রক্ত সবসময় রক্তবাহের মধ্যে প্রবাহিত হচ্ছে। এই রক্ত যে প্রবাহটা ঘটছে স্মুথভাবে, রক্ত যাতে জমাট বেঁধে না যায়, তো এই জমাট যাতে বেঁধে না যায় রক্ত, সেই কারণে একটা পদার্থ কাজ করে, তার নাম হচ্ছে হেপারিন। হেপারিন হেপারিন থাকার কারণে শরীরে রক্ত জমাট বাঁধে না, শরীরের ভিতরে ভিতরে রক্ত জমাট বাঁধে না। আর এই কাজটা করে কে? বেসোফিল। পরীক্ষাতে প্রশ্ন করতে হয় হেপারিন ক্ষরণ কে করে, এটা হচ্ছে বেসোফিল। শ্বেত রক্তকণিকার গড় আয়ু, যেমন ডাব্লিউবিসি ক্ষেত্রে কত পড়েছিলাম, 120 দিন। এর গড় আয়ু হচ্ছে 1 থেকে 5 দিন, এইটুকু সময় বাঁচে। বোঝা গেল? আচ্ছা, পরিমাণটাও আসতে পারে অনেক সময়। তো গড়ে গড়ে হচ্ছে 6 থেকে 8 হাজার mm³ এটা মনে রেখো প্রতি ঘনমিটারে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আমি শুরুতে বলতে তোমাদের মিস করে গেছি, যে রক্ত নিয়ে যেটা পড়াশোনা করা হয়, ঠিক আছে, সেটা কি বলে? স্টাডি অফ ব্লাড। স্টাডি অফ ব্লাড, সেটাকে বলা হয় হেমাটোলজি। এটা কিন্তু মনে রেখো, হেমাটোলজি। রক্ত নিয়ে পড়াশোনাকে বলা হয় হেমাটোলজি। আশা করি তোমাদের এইটুকু কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, এইবার দেখো নেক্সট, সেটা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকার ইংরেজি নাম হচ্ছে প্লেটলেট। এই অনুচক্রিকা আমাদের কোথা থেকে খরিত হয়? এটা খরিত হয় বোন ম্যারো থেকে। বোন ম্যারোর কোথা থেকে? বোন ম্যারোর মধ্যে এক ধরনের বিশেষ কোষ আছে যার নাম হচ্ছে মেগা ক্যারিও সাইট সেল। এই কোষ থেকে খরিত হয়। এর গড় আয়ু 8 থেকে 9 দিন। সংখ্যা কেমন? 1.5 থেকে 3.8 লক্ষ। আর এর মৃত্যু কোথায় ঘটে? প্লীহাতে মৃত্যু হয়। প্লীহাতে মৃত্যু হয়। ঠিক আছে? আচ্ছা, এখন একটা পয়েন্ট মনে রেখো, যে রক্ত তঞ্চনে সাহায্যকারী কিছু উৎসেচক আছে। এখানে লিখছি, রক্ত তঞ্চনে অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী কিন্তু উৎসেচক আছে, ঠিক আছে? সেই উৎসেচক ক্ষরণ কিন্তু এই করে, তঞ্চনের সাহায্যকারী উৎসেচক। সাহায্যকারী উৎসেচক যেমন ফাইব্রিনোজেন, নামটা মনে রেখো, ব্রিনোজেন, একটু পরে এটা কাজে লাগবে আমাদের, ঠিক আছে? ফাইব্রিনোজেন নামটা, এটা না, এটা কেটে দাও, ফাইব্রিনোজেন নয়, এটা নামটা হচ্ছে থ্রোম্বোকাইনেজ। থ্রোম্বোকাইনেজ। আর একটা হচ্ছে যেমন প্রথ্রম্বিনেজ। প্রথ্রম্বিনেজ, এই নামটা মনে রেখো, ঠিক আছে? আচ্ছা, রক্ত যখন তঞ্চিত হয়ে যায় সেখান থেকে এক ধরনের পদার্থ খরিত হয়। রক্ত তঞ্চনের পর খরিত পদার্থ, কি পদার্থ ক্ষরণ করে? তার নাম হচ্ছে সিরাম। এইটুকু পয়েন্ট কিন্তু ভালোভাবে মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে এই পর্যন্ত। আমরা এবার পড়ব রক্ত তঞ্চনের পদ্ধতি। আচ্ছা, রক্ত কিভাবে তঞ্চিত হয় সেটা আমরা আজকে পড়ব। রক্ত তঞ্চন মানে রক্ত কিভাবে জমাট বাঁধে। দেখবে রক্ত যদি আমাদের শরীরে যদি কোনো অংশ কেটে যায়, 2 থেকে 5 মিনিটের মধ্যেই, কিছু কিছু বইয়ে তোমরা আবার পাবে 3 থেকে 7 মিনিট, এটাও পেতে পারো। এর মধ্যে কি হয়, রক্ত কিন্তু
জমাট বেঁধে যায়। এই রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ উপাদান মনে রাখতে হবে, যেমন ভিটামিন কে। এই ভিটামিনের সম্পর্কে আমরা পরবর্তী সময় পড়ব। একটার নাম হচ্ছে ক্যালসিয়াম, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন এবং রক্ত তঞ্চনে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করে তার নাম হচ্ছে অনুচক্রিকা। এই নামটা মনে রেখো। তাহলে রক্তের মধ্যে এই কোষগুলো নিয়ে গঠিত, ঠিক আছে। এই যে ভিটামিন কে, এগুলো সমস্ত কিছু প্রথমে আসি যখন আমাদের শরীরে কোনো অংশ কেটে যায়, সেই সময় কেটে গেলে একটু অল্প আঘাতে অনুচক্রিকা কিন্তু ভেঙে যাবে, অনুচক্রিকা ভেঙে যায়। আর অনুচক্রিকা যখনই ভেঙে যায় সেখান থেকে উৎপন্ন হয় থ্রোম্বোপ্লাস্টিন, থ্রোম্বোপ্লাস্টিন। এই থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়ামের উপস্থিতিতে, রক্তের মধ্যে অবস্থিত ক্যালসিয়াম, আরেকটা আছে ফ্যাক্টর, বিশেষ উপাদান ফ্যাক্টর 4 উপস্থিতিতে থ্রোম্বিন পরিণত হয় প্রোথ্রম্বিনেজে পরিণত হয়, ঠিক আছে। এবারে দেখো এই যে থ্রোম্বিন এটা কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, মানে এটা জাস্ট রক্তের মধ্যে থাকে কিন্তু কোনো কার্যকরিতা থাকে না, সক্রিয়তা থাকে না, নিষ্ক্রিয়ভাবে থাকে। এটা হচ্ছে ফ্যাক্টর 2। এই থ্রোম্বিন যখন প্রোথ্রম্বিনেজ তৈরি হয়ে গেল, এই প্রোথ্রম্বিনেজ থ্রোম্বিনকে কনভার্ট করে দেয়, প্রোথ্রম্বিনকে কনভার্ট করে দেয় থ্রোম্বিনে। তাহলে লক্ষ্য করে দেখো, প্রথমে থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়ামের উপস্থিতি তৈরি হলো, থ্রোম্বিন নিচ তৈরি হলো, এটা একটা উৎসেচক। এবং প্রোথ্রম্বিন যেটা সক্রিয় অবস্থায় ছিল না, নিষ্ক্রিয় অবস্থায় ছিল, সেটা প্রোথ্রম্বিনেজের উপস্থিতিতে থ্রোম্বিনে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। এই থ্রোম্বিন কি করে এবার ক্যালসিয়ামের উপস্থিত এবং ভিটামিন কে এর উপস্থিতিতে ফাইব্রিনোজেন, ঠিক আছে, ফাইব্রিনোজেনকে কনভার্ট করে দেয় থ্রোম্বিন কিসে, ফাইব্রিন। এই ফাইব্রিন, অনেকগুলো ফাইব্রিন একসাথে যুক্ত হবে, দিয়ে তৈরি করবে ফাইবার বা তন্তু। আর এই তন্তুটা কি হয়, আরবিসি এবং ডব্লিউবিসি কে আচ্ছাদিত করে দেয়, ঢেকে দিবে, তাহলে আরবিসি ডব্লিউবিসি বেরোতে পারবে না। এই হচ্ছে রক্ততঞ্চন, এইটুকু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। চলো পরবর্তী জিনিস দেখে নিই, সেটা হচ্ছে ব্লাড গ্রুপটা মনে রেখো। ব্লাড গ্রুপটা কি দেখো, ব্লাড গ্রুপ পড়তে গেলে দুটো জিনিস এখান থেকে তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে যেটাকে বলা হয় অ্যান্টিজেনের আরেকটা নাম হচ্ছে অ্যাগ্লুটিনোজেন, আরেকটা হচ্ছে প্লাজমা, ঠিক আছে। এই প্লাজমা বা সিরামে অবস্থিত, এটা লেখার দরকার নেই, প্লাজমার মধ্যে অবস্থিত অ্যাগ্লুটিনিন বা বলতে পারো এটাকে অ্যান্টিবডি। তাহলে একটা হচ্ছে অ্যান্টিজেন কি কি, একটা হচ্ছে ক্যাপিটাল এ, একটা ক্যাপিটাল বি। অ্যাগ্লুটিনিন কি, আলফা এবং বিটা। ধরে নাও কোনো একটা ব্লাড গ্রুপ তৈরি করছি আমরা, তো প্রথমে আমরা এরকম একটা চিহ্ন দিলাম, যার নাম হচ্ছে ধরো অ্যান্টিজেন এ। তো অ্যান্টিজেন এ যদি এরকম ওয়াই শেপের এরকম, তুমি ভেবে দেখো তো এর সাথে এর কি বাইন্ড হবে, কখনোই সম্ভব না, আটকাবে না, খাসটা অন্যরকম আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্টিবডি বিটা। তাহলে কোন ধরনের ব্লাড গ্রুপ এটা হবে, এটা হচ্ছে ব্লাড গ্রুপ এ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ব্লাড গ্রুপ কার উপরে নির্ভর করে, অ্যাগ্লুটিনেজেন বা অ্যান্টিজেনের উপরে। আরেকটা ধরো ব্লাড গ্রুপ, ধরো এটা হচ্ছে বি, অ্যান্টিজেন বি। এবং আমরা যদি দেখি
এটা যদি খাসটা এরকম হতো ভি আকৃতির, তাহলে এর সাথে কি এটা খাসটা যুক্ত হবে? কখনোই যুক্ত হবে না। তাহলে এটা কি? এটা ধরো আলফা অ্যান্টিবডি। তাহলে এই ব্লাড গ্রুপটা কি? ব্লাড গ্রুপটা হচ্ছে বি। বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার ধরো আরেকটা অ্যান্টিজেন পেলাম যেটার মধ্যে দুটোই অবস্থিত আছে, দুই ধরনেরই অ্যান্টিজেন বর্তমান। তাহলে অ্যান্টিজেনটা কি? এ বি। এ বি অ্যান্টিজেন হলে কোনো অ্যান্টিবডি থাকবে না, নো অ্যান্টিবডি। অ্যান্টিবডি যদি প্রেজেন্ট না থাকে তাহলে এটা হচ্ছে কোন ব্লাড গ্রুপ? ব্লাড গ্রুপ হচ্ছে এ বি। আর একটা লাস্ট ব্লাড গ্রুপ, যেই ব্লাড গ্রুপের মধ্যে লক্ষ্য করে দেখো, এই যে ব্লাড গ্রুপ, এখানে কিন্তু কোনো ধরনের অ্যান্টিজেনের এই শেপগুলো নেই, তাহলে কারোর সাথে বাইন্ড করবে না। তাহলে এখানে অ্যান্টিজেন অ্যাবসেন্ট বলবো, অ্যান্টিজেন অ্যাবসেন্ট। তাহলে এর মধ্যে তো কোনো আকৃতি নেই বা অ্যান্টিজেনই নেই, তাহলে কার সাথে বাইন্ড করবে? তাহলে অ্যান্টিবডি। তাহলে দুই ধরনের অ্যান্টিবডি আছে, আলফা এবং বিটা। তাহলে এটা কি ব্লাড গ্রুপ? এটাকে বলা হয় ও ব্লাড গ্রুপ। পরীক্ষায় প্রশ্ন আসবে সর্বজনীন গ্রহিতাকে কোন ব্লাড গ্রুপকে বলা হয়? সর্বজনীন গ্রহিতা, তা সেটা হচ্ছে কি? এ বি পজিটিভ। এই ব্লাডটা যে সর্বজনীন গ্রহিতা, কারণ এর কাছে কি কোনো অ্যান্টিবডি নেই। আরেকটা হচ্ছে সর্বজনীন যদি দাতা আসে পরীক্ষা, তাহলে কি? সেটা হচ্ছে ও ব্লাড গ্রুপ, সর্বজনীন দাতা। তাহলে এই দুটো পয়েন্ট মনে রেখো। একটা হচ্ছে সর্বজনীন গ্রহিতা, আর একটা হচ্ছে সর্বজনীন দাতা। ঠিক আছে, এইটুকু জায়গা কিন্তু অবশ্যই একদম মনে রাখবে। নেক্সট পয়েন্ট হচ্ছে, আমরা যদি দেখি যে রক্তের মধ্যে একটা বিশেষ উপাদান বর্তমান, সেটা হচ্ছে কি? তার নাম হচ্ছে আরএইচ। তো রিসাস নামে একটা বানর ছিল, লিখে রাখছি এখানে দেখো, রিসাস। রিসাস নামক বানরের মধ্যে প্রথম এই অ্যান্টিজেনের উপস্থিতি পাওয়া যায়, যেটা যদি কোনো ব্লাড গ্রুপের মধ্যে আরএস থাকে, তাহলে আরএস যুক্ত ব্লাড গ্রুপ যদি থাকে, আর ধরো আরএস অ্যাবসেন্ট, তাহলে এখান থেকে ব্লাড গ্রুপটার নাম হয়ে যাচ্ছে আরএইচ পজিটিভ, এ পজিটিভ, এটা এ নেগেটিভ। সেমভাবে বি ব্লাড গ্রুপে যদি আরএইচ অনুপস্থিত থাকে, আরএইচ যদি প্লাস থাকে, তাহলে ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ। যদি আরএইচ না থাকে, তাহলে এটা হচ্ছে বি নেগেটিভ। এবির ক্ষেত্রে সেম, আরএইচ পজিটিভ, আরএইচ নেগেটিভ, তাহলে এই ব্লাড গ্রুপটা কি? এবি পজিটিভ, আর এই ব্লাড গ্রুপটা হচ্ছে এবি নেগেটিভ। ওর ক্ষেত্রেও সেম, আরএইচ যদি ব্লাড গ্রুপের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে ও পজিটিভ, আরএইচ যদি না থাকে তাহলে হচ্ছে ও নেগেটিভ ব্লাড। এই হচ্ছে পড়া, মনে রাখবে। এখান থেকে আর কোনো কোশ্চেন আসার মতো নেই। ব্লাড থেকে যা যা প্রশ্ন আসার আমি তোমাদের সমস্ত কিছু পড়ালাম। আর একটা প্রশ্ন আসতে পারে, যেটা হচ্ছে যে আমাদের রক্ততঞ্চন বিরোধী পদার্থ, রক্ততঞ্চন বিরোধী পদার্থ, সেই পদার্থগুলোর নাম কি? সেই পদার্থগুলো যেমন হচ্ছে মানবদের মধ্যে পাওয়া যায় হেপারিন, যেমন জোকের মধ্যে প্রেজেন্ট রয়েছে হিরুডিন। ঠিক আছে, আচ্ছা, কৃত্রিম কিছু রক্ততঞ্চন বিরোধী পদার্থ হয়েছে, যেগুলো ধরো তোমার কখনো তুমি ব্লাড ব্যাংকে রক্ত দিয়ে দিলে, তো রক্তটাকে সংরক্ষিত করে রাখা হয়। তো রক্ত সংরক্ষণ করার জন্য ইডেটা মনে রাখো, ইডিটিএ ফুল ফর্ম কি? ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাসিটেট, এটা মনে রেখো। তারপরে কি? সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম সাইট্রেট বা সোডিয়াম অক্সালেট। এইটুকু জিনিস কিন্তু মনে রেখো। আশা করি তোমরা এইটুকু যদি পড়ে যাও, তোমার কোনো কোয়েশ্চেন আটকাবে না। তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে